স্বাগত সবাইকে সোনোস্ক্যান এয়ারের আবার নতুন একটি পডকাস্টে। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত সাধারণ কিন্তু অনেক সময়ই অবহেলিত এক সমস্যা নিয়ে, যা হেডেক ডিসঅর্ডার বা সাধারণ কথায় মাথা ব্যথা সংক্রান্ত রোগ, বিশেষত মাইগ্রেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অম্লান কুসুম দত্ত স্যার। স্বাগত জানাই স্যারকে। স্যার, তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আলোচনাটি। যে এই যে বারবার আমরা নিজেরাও অনুভব করি যে মাথা ব্যথা হচ্ছে, এই আর চিকিৎসা বিজ্ঞানের কথায় বলা হয় হেডেক ডিসঅর্ডার। তাহলে এই হেডেক ডিসঅর্ডারটা অ্যাকচুয়ালি কি? প্রথমে তো ধন্যবাদ আপনাদের সোনোস্ক্যানকে এরম একটা খুব কমন ইয়েট গুরুত্বপূর্ণ একটা অসুখ নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের ওপিডি প্র্যাকটিসে আমরা যদি সারাদিনে যে কজন পেশেন্ট দেখি তাদের মধ্যে মোটামুটি অ্যারাউন্ড 10-15% হচ্ছে তারা প্রাথমিক কমপ্লেনই তাদের হেডেক থাকে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হেডেকটা কেবল মাথা ব্যথাতেই সীমিত থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হেডেক ছাড়াও আরও অন্যান্য সমস্যাও তার সাথে জড়িত থাকে। তো হেডেক ডিসঅর্ডারটাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক ডিসঅর্ডার, যেখানে মূল সমস্যাটা মাথা ব্যথা, মাথা যন্ত্রণা কেন্দ্রিক। এটার মধ্যে সবথেকে কমন যে তিনটে কারণ যেটা আমরা দেখে থাকি, এক হচ্ছে টেনশন টাইপ হেডেক, যেটাকে টিটিএইচ বলা হয়, দুই হচ্ছে মাইগ্রেন, আর থার্ড হচ্ছে একটা লেস কমন এন্টিটি ক্লাস্টার হেডেক বলে। ক্লাস্টার হেডেক এবং তার সাথে জড়িত আরও কয়েকটা হেডেক ডিসঅর্ডার আছে। তো এই তিনটে হচ্ছে মেন, এর মধ্যেও মেনলি হচ্ছে টেনশন টাইপ হেডেক এবং হচ্ছে মাইগ্রেন, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি হেডেক ডিসঅর্ডার্স। এর বাইরে হচ্ছে সেকেন্ডারি হেডেক ডিসঅর্ডার্স, অর্থাৎ যেখানে মাথা ব্যথাটা সিমটম হতে পারে কিন্তু মাথা ব্যথার কারণটা মেবি সামথিং এলস। সেই কারণটা এক্সেসিভ রক্তচাপ বা হাই বিপির জন্য হতে পারে, আনকন্ট্রোল ব্লাড প্রেশার বেশি থাকার জন্য হতে পারে, কিছু হরমোনাল কারণে হতে পারে, কিছু এন্ডোক্রিন বা হরমোনাল কারণ আছে। একটা অসুখ যেমন হয় ইয়াং পপুলেশনে ফিওক্রোমোসাইটোমা বলে, যেটাতে খুব ইয়াং এজে থ্রবিং মাইগ্রেনের মতো হেডেক নিয়ে একটা প্রেজেন্টেশন হতে পারে। এছাড়াও হচ্ছে ব্রেনের রক্তনালীর সমস্যা, রক্তনালী কোথাও যদি একটা জায়গায় ফুলে থাকে বা রক্তনালী, যেটাকে অ্যানিউরিজম বলা হয়, বা রক্তনালীতে জট পাকিয়ে থাকে, যেটাকে এভিএম বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন বলা হয়, বা ব্রেনের মধ্যে আমাদের যে ফ্লুইডটা যেটা আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ, সেই সিএসএফের সার্কুলেশনে যদি কোথাও বাধা থাকে, সিএসএফ প্রেশার যদি কোথাও কম বা বেশি থাকে, তার জন্য যে হেডেকগুলো হয় এগুলোকে আমরা সেকেন্ডারি হেডেক ডিসঅর্ডার্স ক্যাটেগরিতে ভাগ করি। তাহলে স্যার, আমাদের পেশেন্টদের মেনলি আমরা যেটা দেখতে পাই যে মাইগ্রেনের সমস্যা হচ্ছে, এসেই পেশেন্ট বলেন যে স্যার আমার ডাক্তারবাবু আমি মাইগ্রেনের সমস্যায় ভুগি। তো এই মাইগ্রেন নিয়ে যদি আমাদের একটু সাধারণভাবে বুঝিয়ে বলেন। হ্যাঁ, অবশ্যই খুব ভালো প্রশ্ন এটা। অনেকেরই প্রথম কথা এটাই থাকে যে আমার ডাক্তারবাবু আমার মাইগ্রেন আছে, অনেক বছর ধরে আমি ওষুধ খাই। তাদের মধ্যে দেখা যায় যে তাদের সাথে যখন আমরা কথা বলি, হিস্ট্রি নিই, মাইগ্রেনের পুরো ডায়াগনোসিসটাই হচ্ছে হিস্ট্রি থেকেই হয়। মাইগ্রেন ডায়াগনোস করার কিছু ক্রাইটেরিয়া আছে এবং প্রত্যেক কটাই হচ্ছে যা যা ইনফরমেশন দরকার হয় প্রত্যেক কটাই হচ্ছে পেশেন্টের থেকে কথা বলে হিস্ট্রি নিয়ে হচ্ছে জানা যায়। কোনো পরীক্ষা বা ইত্যাদি করে, কোনো টেস্ট করে মাইগ্রেন ডায়াগনোসিস হয় না। তো যখন আমরা তাদের সাথে কথা বলি, যখন হিস্ট্রি নিয়ে, দেখা যায় যে হেডেকের যে বৈশিষ্ট্যটা যেটা তাদের আছে সেটা মাইগ্রেনের থেকে হয়তো অনেকটাই আলাদা। তো মাইগ্রেনে বৈশিষ্ট্যটা কি এক্স্যাক্টলি? মাইগ্রেন বলা হয় যে এটা একটা ইউনিল্যাটারাল হেডেক, অর্থাৎ মাথার একটা দিক দিয়ে যন্ত্রণা শুরু হয়, আলটিমেটলি পুরো মাথা ছড়িয়ে যেতে পারে, কিন্তু ইউজুয়ালি অনসেটটা, শুরুটা ইউনিল্যাটারাল একটা দিক দিয়ে হয়। একটা টিপিক্যাল ক্যারেক্টার আছে দপদপ করা, যেটাকে থ্রবিং হেডেক বলে। এটা খুব ইম্পর্ট্যান্ট এই ক্যারেক্টারিস্টিকটাকে বোঝা, কেননা আরেকটা যে হেডেক যেটার কথা হচ্ছিল, টেনশন টাইপ হেডেক, সেটার মাথা ব্যথার ক্যারেক্টারটা হচ্ছে মাথার কেউ একটা টাইট করে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছে, একটা ব্যান্ড লাইক সেন্সেশন বলা হয়। তো মাইগ্রেনের ক্যারেক্টারটা এর থেকে আলাদা। মাইগ্রেনের ক্যারেক্টারটাতে মাথা দপদপ করে, পেশেন্টরা অনেক ক্ষেত্রে আমাদেরকে এসে বলে যে মাথার শিরা লাফাচ্ছে। তারা থ্রবিং কথাটাকে তখনই বুঝতে হয় যে তারা ওই থ্রবিং হেডেক এটাকে ইন্ডিকেট করছে। এটার মাইগ্রেনের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এটার সিভিয়ারিটি। বলা হয় যে মডারেট টু সিভিয়ার ইন্টেন্সিটি, অর্থাৎ যদি মাথা ব্যথা হয় ইউজুয়ালি সেই ক্ষেত্রে মাথা ব্যথা নিয়ে রোগীর পক্ষে অন্য কিছু কাজ করা বা অন্য কিছুতে ফোকাস করা, কনসেন্ট্রেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাকে ইউজুয়ালি শুয়ে পড়তে হয়
এবং তার সাথে একটা বমি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা বমি অনেক সময় হয়েও যায়, বমি বমি ভাব বা বমি অনেক সময় হয়েও যায়। আর লাস্টলি হচ্ছে খুব মানে তীব্র আলো বা হচ্ছে তীব্র আওয়াজ, এগুলোর প্রতি একটা প্রবল রকমের একটা অনীহা জন্মায়, যেটাকে ফোটোফোবিয়া বা ফোনোফোবিয়া বলা হয়। জোরে টিভি চললে, জোরে কথা বললে, জোরে সাউন্ড হলে, ফোন বাজলে তারা প্রচণ্ড মানে তাদের বিরক্তি লাগে, অস্বস্তি লাগে। এবং মানে টিপিক্যালি একটা যখন মাইগ্রেন অ্যাটাক হয়, পেশেন্টের টেন্ডেন্সি থাকে হচ্ছে ঘরের আলো নিভিয়ে মোবাইলটাকে সুইচ অফ করে বা সাইলেন্ট করে, টিভি বন্ধ করে, লোকজনের থেকে দূরে সরে গিয়ে চুপচাপ শুয়ে থাকা। তো মোটামুটি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে, এই 4টে বা 5টা বৈশিষ্ট্য যা বললাম, এর মধ্যে মানে মোটামুটি 3টে কি 4টে থাকলে তখন হচ্ছে আমরা মাইগ্রেন ডায়াগনোসিসটা করতে পারি। এই মাইগ্রেন স্যার অনেক সময় দেখা যায় কিছু আবহাওয়াজনিত কারণ বা কিছু খাদ্যাভ্যাসের জন্য ট্রিগার আপ হয়, তো সেগুলো যদি একটু আমাদের বলেন। যে অবশ্যই খুব ভালো প্রশ্ন। মাইগ্রেন দুটো অ্যাসপেক্ট আছে, এক হচ্ছে মাইগ্রেনের কারণ, আরেকটা হচ্ছে মাইগ্রেনের ট্রিগার। মাইগ্রেনের কারণ অনেস্টলি বলতে গেলে আজ অবধি প্রচুর গবেষণা আলোচনা হওয়া সত্ত্বেও এক্স্যাক্ট কোনো পার্টিকুলার কারণ পাওয়া যায়নি। এটার যেটা প্যাথোফিজিওলজি, এটা খুব কমপ্লেক্স, এবং মানে ব্রেনের যে মানে স্নায়ু এবং রক্তনালীর একটা খুব জটিল প্রতিক্রিয়া এটা, এবং নানা রকম ফ্যাক্টর এটাকে ইনফ্লুয়েন্স করে। সেই ফ্যাক্টরগুলো অনেক ক্ষেত্রেই জেনেটিক হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো এনভায়রনমেন্টাল হতে পারে, কিছু হরমোনাল ফ্যাক্টরস আছে। আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা আসি ট্রিগার্স। সেই ট্রিগার কি, অর্থাৎ মানে একটা বন্দুকে গুলি ভরা আছে, সেই বন্দুকটা কেপেবল অফ ফায়ারিং, বাট সেটাকে চালাতে গেলে হচ্ছে আমাকে ওই ট্রিগারটাকে পুশ করতে হবে। তো যার অলরেডি এই মাইগ্রেন থাকে, তো তাদের কিছু কিছু মানে এরম ট্রিগার পয়েন্টস থাকে, যেগুলো হচ্ছে এক্সপোজড হলেই হচ্ছে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। কিছু খাদ্য আছে ডেফিনেটলি, সেই খাদ্যগুলো লোকের মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খুব বেশি তেলে ফ্রাই করা, ডিপ ফ্রাই করা খাবার, জাঙ্ক ফুড, খুব মানে স্পাইসি খাবার, ডিপ ফ্রাই করা খাবার, কার্বোনেটেড বেভারেজ, এগুলো, বা এক্সেসিভ মানে চা কফি খাওয়া, ডার্ক চকলেট, একটা চকলেট, পার্টিকুলারলি ডার্ক চকলেট একটা খাওয়ার, যেটাতে অনেকেরই হচ্ছে মাইগ্রেনের অ্যাটাক ট্রিগার্ড হয়। অবভিয়াসলি অ্যালকোহল এবং টবাকো তো আছেই, যেগুলো হচ্ছে মাইগ্রেনের অ্যাটাককে ট্রিগার করতে পারে। এছাড়াও খাদ্য পদার্থ ছাড়াও খুব মানে ব্রাইট লাইট, খুব মানে লাউড সাউন্ড, মানে ওই ডিস্কোতে যে ধরনের আলোগুলো বারবার লাইট চেঞ্জ করা, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যে আলো, বা অনেক ক্ষেত্রে আমরা আজকাল যে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে ফোনে রিলস দেখা, খুব কুইক সাকসেশনে হচ্ছে রঙিন লাইট, বিভিন্ন ভিডিও যদি কুইক সাকসেশনে চোখের সামনে এরম করে বারবার ওঠানামা করে, তাহলে সেইগুলোর থেকেও হচ্ছে মাইগ্রেনের ব্যথা হচ্ছে ট্রিগার্ড হতে পারে। বাট এটা অনেকটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা হয়তো কয়েকটা জিনিস বলে দিতে পারি ডাক্তার হিসেবে যে এগুলোর থেকে দূরে থাকবেন, কিন্তু আলটিমেটলি রোগী হিসেবে এটা নিজেকেই আইডেন্টিফাই করতে হয় যে কোন এক্স্যাক্ট জিনিসটা বা কোন কোন এক্স্যাক্ট জিনিসটাতে আমার সমস্যা হচ্ছে, সেটাকে একটা ডায়েরি মেনটেন করে হচ্ছে সেটাকে নোট রাখা, এবং আলটিমেটলি হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করা। এই মাথা ব্যথা সংক্রান্ত যখনই প্রসঙ্গটা উঠেছে, আমার নিজেরও অনেক সময়ই মাথা ব্যথা হয়। তো এই রকম যদি হঠাৎ করে কারো মাথা ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা চলছে, তো বাজার থেকে পেইন কিলার কিনে খাওয়া, না একটা ডাক্তারের সংস্পর্শে গিয়ে সঠিক পরামর্শ নেওয়া, আপনি কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অবশ্যই হচ্ছে সেলফ মেডিকেট করা উচিত না। যেসব পেন কিলার বাজারে মানে ফ্রিলি অ্যাভেলেবেল থাকে, সেগুলো খুব বেশি পরিমাণে খেলেও হচ্ছে মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। একটা এন্টিটি আছে যেটার নামই হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডেক, অর্থাৎ এই ধরনের পেন কিলারগুলো যদি মানে মাসে 10 থেকে 15 দিনের বেশি খাওয়া হয়, তার জন্যে ইটসেলফ একটা মাথা ব্যথা হতে পারে, যেটাকে ওই মেডিকেশন ওভার ইউজ হেডেক বলে, এবং সেটাকে আলটিমেটলি ট্রিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রেই হচ্ছে সেটাকে ট্রিট করা শক্ত হয়ে যায়, সেটা কিছুতেই কমতে চায় না। তো অবশ্যই এই ধরনের ব্যথা বা যদি কেউ অনুভব করে, তার মানে ফিজিশিয়ান, প্রেফারেবলি একজন নিউরোফিজিশিয়ানকে কনসাল্ট করা উচিত। এবং আমাদের মানে চিকিৎসা শাস্ত্রে, মাইগ্রেনের চিকিৎসা শাস্ত্রে আমরা চিকিৎসাটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাবর্টিভ চিকিৎসা, অর্থাৎ এসওএস, বা ব্যথা যখন হচ্ছে সেই মুহূর্তে পেশেন্ট কী করবে, বা পেশেন্ট যখন বুঝতে পারছে যে ব্যথা হবে,
সেই মুহূর্তে পেশেন্ট কি করবে। তো সেই সময় হচ্ছে দেওয়ার জন্য কিছু কিছু ওষুধ আমরা দিই। সেই ওষুধগুলোর মধ্যেও হচ্ছে একটা মানে ফার্স্ট লাইন ওষুধ আছে, যেগুলো হচ্ছে ওই টিপিক্যাল মানে ব্যথা কমানোর ওষুধ, যেগুলোকে এনএসএআইডি বলা হয়, এনসেড, অর্থাৎ আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সেন বা ইনফ্যাক্ট প্যারাসিটামলও। এগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি ফার্স্ট লাইন প্রেফার করি। এতেও যদি দেখা যায় যে ব্যথা অ্যাডিকুয়েটলি কমছে না, তখন আমরা সেকেন্ড লাইনে যাই, যেগুলোকে ট্রিপটান গ্রুপের ওষুধ বলা হয়, যেগুলো স্পেসিফিক্যালি ব্রেনের রক্তনালীর ওপর কাজ করে, রক্তনালীর সংকোচন এই সব প্রসারণ। ওষুধগুলো অ্যাকিউট অ্যাটাকের এগুলো ক্ষেত্রে অ্যাকিউট লাগে। অ্যাটাকের ক্ষেত্রে ওষুধ। এই ওষুধগুলো হচ্ছে যখন ব্যথা হচ্ছে বা হবে হবে বুঝতে পারছে, মাইগ্রেন রোগীরা বুঝতে পারে। একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছিলাম যখন মাইগ্রেন নিয়ে কথা হচ্ছিল। অনেক মাইগ্রেন রোগীর একটা অড়া বলে একটা জিনিস হয়। একটা অড়া অর্থাৎ একটা মানে একটা সাবজেক্টিভ একটা ফিলিং, যেটা মাথা ব্যথা এক্স্যাক্টলি শুরু হওয়ার আগে সেই জিনিসটা সে অনুভব করে। সেই অনুভূতিটা তার চোখের সামনে আলো ভাসছে হতে পারে, চোখের সামনে আলো ঝলমল করছে, চোখের সামনে দাগ জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছে, বা হচ্ছে কিঞ্চিত 1-2 সেকেন্ডের জন্য চোখের দৃষ্টি চলে যাওয়া, এটাও হতে পারে। অথবা হচ্ছে বডির কোনো একটা অঙ্গে প্রত্যঙ্গে হচ্ছে ঝিনঝিন করা, বা যেই অঙ্গটা হচ্ছে অসাড় হয়ে যাওয়া। এই ধরনের কিছু কিছু সাবজেক্টিভ সেন্সেশনসও কারোর মাইগ্রেনের ক্ষেত্রে হয়, যেটাকে কিনা কমপ্লেক্স মাইগ্রেন বলা হয়। তো এই সেন্সেশনগুলো ইউজুয়ালি অরা ফেজটা অ্যারাউন্ড মানে 5 মিনিট থেকে কয়েক হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম এই টাইম অবধি থাকতে পারে, এবং এর পরে হচ্ছে অ্যাকচুয়াল হেডেকের ফেজটা হচ্ছে শুরু হয়। তো যখন হচ্ছে এইসব পেশেন্টদের এই অরা ফেজটা হচ্ছে, তখনই হচ্ছে ওই ধরনের ওই অ্যাবর্টিভ যে ওষুধগুলো যেগুলো নিয়ে কথা হচ্ছিল, সেগুলো হচ্ছে খেয়ে নেওয়া উচিত। আর এছাড়াও হচ্ছে দুটো যে ট্রিপটান আর এনএসআইডি ছাড়াও কিছু কিছু স্পেসিফিক্যালি কিছু বমির ওষুধ হয়, যেগুলো কিনা যেমন ডম্পেরিডন বা অন্ডানসেট্রন, এই ধরনের ওষুধ, যেগুলো হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই কম্বিনেশনে দিয়ে থাকি, ন্যাপ্রক্সেনের সাথে কম্বিনেশন বা আইবুপ্রোফেনের সাথে কম্বিনেশনে দিয়ে থাকি, যাতে মাথা ব্যথার সাথে যে বমি হওয়ার যে একটা প্রবল প্রবণতা, সেটাও যাতে কমে। স্যার, অ্যাকিউট অ্যাটাক তো হলে আমরা কি করব বুঝতে পারলাম, কিন্তু আরেকটা জিনিস যেটা জানার, যে এই যে মাইগ্রেন হচ্ছে সেটা কি কোনো রকম পদ্ধতিতে জানতে পারা যায়? নির্ণয় কিভাবে করা যাবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, খুব রেলেভেন্ট প্রশ্ন। যেটা বললাম যে মাইগ্রেনের ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল। এটা নিয়ে কোনো মানে ডাউট নেই যে মাইগ্রেন ডায়াগনোস করতে গেলে আমার সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে না, মাইগ্রেন ডায়াগনোস করতে গেলে আমার এমআরআই এর প্রয়োজন পড়ে না, রক্ত পরীক্ষারও প্রয়োজন পড়ে না। বাট এই পরীক্ষাগুলোর আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে মানে এগুলো করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, যখন হচ্ছে আমরা মাইগ্রেন ছাড়া অন্য কোনো অসুখকে এক্সক্লুড করতে চাই। অর্থাৎ মানে কিছু কিছু মানে হেডেক হয়, মাথা ব্যথা, যেগুলোর ধরন যদি সাজেস্ট করে যে এটা মাইগ্রেন ছাড়া অন্য কিছু হতে পারে, অর্থাৎ এই সেকেন্ডারি হেডেকস যেগুলো বললাম, সেগুলোর মানে ইঙ্গিত করে, তার জন্য কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন্স হয়, যেগুলো হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে আগে রুল আউট করতে হয়। সেই রেড ফ্ল্যাগ সাইনগুলো কি? যদি এল্ডারলি পপুলেশনে হেডেক হয়, সাপোজ 55-60-এর ওপরে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তার যদি জীবনে প্রথমবার হেডেক শুরু হয়, তখন হচ্ছে আমরা প্রথমেই মাইগ্রেন ভাবি না। মাইগ্রেন ছাড়া অন্য কিছু কিছু অসুখ হয়। টেম্পোরাল আর্টারাইটিস বলে একটা অসুখ আছে, যেটাও একটা রক্ত ধমনির খুব জটিল একটা অসুখ, সেটাকে রুল আউট করা আমাদের একটা প্রায়োরিটি থাকে। তার জন্য হচ্ছে আমরা রক্তে হিমোগ্লোবিন, টোটাল ব্লাড কাউন্ট, রক্তে সিআরপি ইএসআর বলে একটা জিনিস আমরা দেখি, সেগুলো অনেক ক্ষেত্রেই এই টেম্পোরাল আর্টারাইটিসে বেড়ে থাকে। তো সেটা হচ্ছে ওই এক্সক্লুড করার জন্যে এল্ডারলি পপুলেশনে। বা যদি খুব ইয়াং এজেও যদি হেডেক হয়, অর্থাৎ যদি মানে 14-15 বছর বা তার নিচে যদি প্রথমবার হেডেক শুরু হয়, বা 12 বছরের নিচে যদি হেডেক শুরু হয়, তখনও হচ্ছে আমরা সেকেন্ডারি হেডেকের একটা পসিবিলিটি মাথায় রাখি। এছাড়াও হচ্ছে যদি মাথা ব্যথার সাথে মানে অজ্ঞান হয়ে যাওয়ার একটা হিস্ট্রি থাকে, বা যদি কোনো যেটাকে আমরা বলি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থাৎ শরীরের কোনো একটা অঙ্গ দুর্বল হয়ে গেল, একটা সাইড প্যারালাইজড হয়ে গেল কিছুক্ষণের জন্য, একটা চোখে দৃষ্টি চলে গেল। মাইগ্রেনে যেটা আমরা ইউজুয়ালি দেখি বা পাই, যেটা আমি অরা নিয়ে কথা বলছিলাম, ইউজুয়ালি অরার যে সিমটমগুলো যেগুলো হয়, এগুলো পজিটিভ সিমটম। অর্থাৎ পেশেন্ট কিছু একটা অনুভব করতে পারছে, হাতে ঝিনঝিন সে অনুভব করতে পারছে, বা হচ্ছে সে চোখের সামনে আলো দেখতে পাচ্ছে।
যখনই হচ্ছে নেগেটিভ সিমটমস হয়, অর্থাৎ তার অনুভূতি চলে যায়, অর্থাৎ চোখের দৃষ্টি চলে গেল বা হাতের সার চলে গেল, হাত ওঠানোর ক্ষমতা চলে গেল, এগুলো নেগেটিভ সিমটম, তখন হচ্ছে আমরা একটা আন্ডারলাইং এটা অন্য কোনো কমপ্লেক্স অসুখ, কোনো স্ট্রোকের কোনো সিমটম কিনা এগুলো নিয়ে আমরা মানে ভাবনা চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টকে সাজেস্ট করি যে মাথার একটা এমআরআই করতে বা কিছু মানে রেলেভেন্ট হচ্ছে ইনভেস্টিগেশনস করতে। তো এই ধরনের বা হচ্ছে আরেকটা ধরনের হেডেক বলে যেটাকে থান্ডার ক্ল্যাপ হেডেক বলে, বিদ্যুৎ চমকানোর মতো হেডেক। অর্থাৎ সেটার নেচারটা কি, মাইগ্রেনের ব্যথা ইউজুয়ালি মানে শুরু থেকে সব থেকে বেশি হতে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা, 1-2 ঘন্টা টাইম লাগে, 1 to 2 আওয়ার্স লাগে একদম ব্যথাটাকে শুরু হতে একদম সর্বোচ্চ যেতে। এই থান্ডার ক্ল্যাপ হেডেকে কি হয়, ব্যথা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই সেটা সর্বোচ্চ হয়ে যায় এবং তীব্র যন্ত্রণা হয়, এবং হচ্ছে পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু এরম মাথা ব্যথা আমি এর আগে আমার কোনোদিনও হয়নি, জীবনে হয়নি, যেটা আমাদের বইতে লেখা থাকে যে ওয়ার্স্ট হেডেক অফ দেয়ার লাইফস। এই হেডেকের যদি এই একটা ক্যারেক্টার থাকে, থান্ডার ক্ল্যাপ হেডেক বলা হয়, তাহলেও হচ্ছে আমরা অ্যাডভাইস করি যে একটা মাথার সিটি বা এমআরআই বা হচ্ছে মাথার একটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা, ওই রক্তনালীর কোনো দোষ আছে কিনা, কোনো রক্তনালী ফুলে আছে কিনা, অ্যানিউরিজম যেটাকে বলে, সেটাকে রুল আউট করার জন্য হচ্ছে আমরা এই পরীক্ষা হচ্ছে সাজেস্ট করি। তো এই ধরনের কিছু কিছু রেড ফ্ল্যাগস আছে, যেগুলো কিছু ওয়ার্নিং সাইন্স, যেগুলো হচ্ছে থাকলে সবসময় হিস্ট্রি জিজ্ঞেস করা উচিত, এবং এগুলো থাকলে হচ্ছে আমাদের ওই তার রিলেভেন্ট ইনভেস্টিগেশনগুলো করা, টু রুল আউট মাইগ্রেন, নট টু মানে ডায়াগনোজ মাইগ্রেন, বাট সেটাকে রুল আউট করার জন্য যে মাইগ্রেন ছাড়াও এটা মনে হচ্ছে এটা মাইগ্রেন না, এটা মাইগ্রেনের থেকে মানে আরও খতরনাক কিছু একটা অসুখ, সেরম যদি কোনো সন্দেহ থাকে তখনই হচ্ছে আমরা এই ধরনের ইনভেস্টিগেশনের হচ্ছে সাহায্য নিই। অনেক সময় দেখা যায় যে মাইগ্রেনের সমস্যা নিয়ে গিয়েছি, ডাক্তারবাবু বললেন যে চোখের পরীক্ষা করতে হবে, সেটা কতটা গুরুত্বপূর্ণ? কিছু কিছু ক্ষেত্রে চোখের পাওয়ার যদি মানে যেটা আমি বলছিলাম যে মাইগ্রেনের যদি মানে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি হিস্ট্রি থেকে না পাওয়া যায়, পেশেন্টের যদি মাথা ব্যথাটা প্রথম থেকেই পুরো মাথা জুড়ে হয় বা সেরম সিগনিফিক্যান্ট বমি বা বমি ভাব না থাকে, আলো বা আওয়াজেও খুব বেশি তার অসুবিধা হচ্ছে না, মাথার ব্যথার মানে প্রকারটা ঠিক থ্রবিং দপদপ করা হেডেক না, মাথায় একটা চাপ ভারী একটা ভাব, অনেকক্ষণ টিভি দেখলে সেটা বাড়ছে, বা কাছের জিনিস দেখতে গেলে বা অনেক সময় দূরের জিনিস দেখতে গেলেও, পড়াশোনা করতে গেলে ইয়াং ছেলে মেয়ে যারা বাচ্চারা স্কুল গোয়িং চিলড্রেন, মানে আজকাল যেটা হয়েছে মোবাইল অনেকক্ষণ দেখতে হয় পড়াশোনা সূত্রে, পড়াশোনা করতে হয়, সেই সময় হচ্ছে তাদের মাথা ব্যথা শুরু হচ্ছে। তো তখন হচ্ছে ওই চোখের পাওয়ার টেস্টিংয়ের একটা জাস্ট ওই এগেন মানে রুল আউট করার জন্যে যে মানে ইস্যুটা মানে জাস্ট কেবল চশমা দিয়ে যদি সলভ হয়ে যায় কিনা। তো আমরা একটা প্রিলিমিনারি একটা পাওয়ার টেস্টিং বিশেষ করে মানে ইয়াং এজে আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে সাজেস্ট করে থাকি, যদি আমাদের হিস্ট্রি থেকে মনে হয় যে না এটা মাইগ্রেনের সাথে তার হেডেকের ক্যারেক্টারটা ঠিক ফিট করছে না। স্যার, অনেক সময় মিথ আছে যে মাইগ্রেন মানে কোনো রকমের মানসিক অসুখ, তো সেটা সম্বন্ধে কি বলবেন? এটা একদমই ভুল ধারণা। এটা মানে মাইগ্রেন একটা কমপ্লেক্স একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, এর সাথে মানে কোনো সাইকিয়াট্রিক বা মানসিক রোগের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যে পেশেন্টের অনেক দিন ধরে যার মাইগ্রেন আছে, যার যে মাইগ্রেন ডায়াগনোজ হচ্ছে না, যার মাইগ্রেনের চিকিৎসা হচ্ছে না, যার অলমোস্ট এভরি অল্টারনেট ডে ব্যথা হচ্ছে, সে সবসময় তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, সে বাইরে যেতে ভয় পায়, লোকের সাথে মিশতে ভয় পায়, সে হচ্ছে মানে তার ধরো বা গান শুনতে ভালো লাগতো, সে গান শুনতে ভয় পাচ্ছে, সেটার থেকে সে একটা ডিপ্রেশনে চলে যেতে পারে। মানে কিন্তু সেটা তখনই হয় যখন হচ্ছে মাইগ্রেন ঠিকমতো ডায়াগনোজড হচ্ছে না, মাইগ্রেন ঠিকমতো ট্রিটেড হচ্ছে না। তো এই স্টিগমাটাকে দূর করাটা খুব জরুরি যে মাইগ্রেন অবশ্যই এটা মানসিক রোগ না, মাইগ্রেন একটা নিউরোলজিক্যাল ডিজিজ এবং যেটার ট্রিটমেন্ট আছে। ডক্টর দত্ত, মাইগ্রেন শুনলেই অনেকেই ভাবেন যে এটা একটা রোগ, হয়ে গিয়েছে, ঠিক হবে না। অনেকে ওষুধ খান, আবার অনেকে বিরক্তি হয়ে ওষুধ পুরোপুরি ছেড়ে দেন, একেবারে হাল ছেড়ে দেন। তাহলে চিকিৎসা পদ্ধতি কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট যেটা আমরাও মানে ডে টু ডে বেসিসে ফেস করি। চিকিৎসার তো একটা অ্যাসপেক্ট আমি বললাম যে যেটা অ্যাবর্টিভ চিকিৎসা, কিন্তু সেটা কখনো লং টার্ম সলিউশন হতে পারে না। সেটা মানে একটা জিনিসকে
মানে মানে তাড়া করার মতো ব্যাপার আর কি, যখন হচ্ছে তখনই খালি ওষুধ খাচ্ছি। তো কিছু কিছু আমাদের মানে ক্রাইটেরিয়া আছে যেসব ক্ষেত্রে হচ্ছে আমরা প্রিভেন্টিভ চিকিৎসা শুরু করি, অর্থাৎ প্রোফাইল্যাকটিক, অর্থাৎ যাতে অ্যাটাকটা না হয়। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? ইউজুয়ালি একটা রাফ হিসেব, মাসে যদি 4টে বা তার বেশি যদি অ্যাটাক হয় তাহলেই হচ্ছে আমরা ওয়েট করি না, আমরা প্রোফাইল্যাক্সিস চিকিৎসা শুরু করে দিই। এছাড়াও যদি খুব সিভিয়ার হেডেক হয়, অর্থাৎ ব্যথাটা মানে প্রায় 24 ঘন্টা কি 48 ঘন্টা থাকছে, প্রচণ্ড ডেবিলিটেটিং, মানে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করছে, সে কাজে যেতে পারছে না, সে স্কুলে যেতে পারছে না, তার স্কুল কামাই হচ্ছে, কর্মক্ষেত্র কামাই হচ্ছে, তার লস অফ ওয়ার্ক হচ্ছে, সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা আর ওই 4টের হিসেবে যাই না, সেটা হলেও হচ্ছে আমরা ওষুধ শুরু করে দিই। তো সেই মানে প্রিভেনশনের ব্যাপারটা এগেন এটা মানে দুটো দিক আছে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অর্থাৎ যেটা ওষুধের মাধ্যমে, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ যেটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, যেটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল। তো প্রথমে ওষুধগুলো নিয়ে খালি আমি একটা রাফ আইডিয়া যদি দিতে চাই আর কি, আমরা ইউজুয়ালি 3-4 রকমের ওষুধ ব্যবহার করি। একটা হচ্ছে বিটা ব্লকার, যেটার মধ্যে পড়ে হচ্ছে প্রোপ্রানোলল বা মেটোপ্রোলল জাতীয় কিছু ওষুধ, যেটা হচ্ছে রক্তনালীর স্থিতিটাকে নিয়ন্ত্রণ করে। এই ওষুধগুলো ইউজুয়ালি আমরা ফার্স্ট লাইন হিসেবে ব্যবহার করি। এছাড়া হচ্ছে কিছু অ্যান্টি এপিলেপটিক ওষুধ আছে, যেগুলো হচ্ছে রক্তনালীর সংবেদনশীলতাকে কমায়, যেমন কিনা টোপিরামেট বা হচ্ছে ভ্যালপ্রোয়েট। তো এই দুটো ওষুধ নিয়ে যদি কিছু কথা বলি, টোপিরামেট হচ্ছে মাথা ব্যথা কমানোর সাথেও এর একটা গুণ হচ্ছে, এটা মাইগ্রেনের মোটামুটি একটি মাত্র ওষুধ যাতে ওয়েট লস হয়। তো পরে আমরা যদি আপনি আলোচনা করি, মাইগ্রেনের সাথে ওয়েট গেনের একটা সম্পর্ক আছে, মানে যদি ওয়েট ক্রমশই বাড়তে থাকে, ওয়েট কন্ট্রোলে না থাকে, তাহলে মাইগ্রেনও কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা সবসময় হচ্ছে ওয়েট লস অ্যাডভোকেট করি। তো আমাদের হাতে ওষুধের মধ্যে এই টোপিরামেট হচ্ছে একটা ওষুধ যেটাতে ওয়েট লস হয়। তো মানে মোটামুটি মানে মিডল এজের টু ইয়াং মহিলা বা পুরুষ যার হচ্ছে একটু ওভারওয়েট, তাকে আমরা এই টোপিরামেট ওষুধটা অনেক ক্ষেত্রেই প্রেফার করি। ভ্যালপ্রোয়েট বলে যে ওষুধটা বললাম, এটা হচ্ছে এগেন মানে ওই চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে যে ইয়াং টু মিডল এজেড ফিমেল যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে আমরা খুব একটা দিই না এই ওষুধটা। কেননা এক হচ্ছে এই ওষুধটা দিলে মহিলাদের একটা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডসের একটা ইরেগুলারিটির একটা চান্সেস থাকে। আর সেকেন্ডলি হচ্ছে এই ওষুধটা মানে যারা প্রেগনেন্ট মাদার, যারা বা খেতে খেতে যদি কেউ প্রেগনেন্ট হন, বাচ্চার উপরে একটা ক্ষতি হওয়ার একটা চান্সেস থাকে। তো ইউজুয়ালি এই এজ গ্রুপের মহিলাদের আমরা এই ভ্যালপ্রোয়েটটাকে প্রেফার করি না। এছাড়াও হচ্ছে আরেকটা যেটা ক্যাটেগরি অফ ওষুধ, সেটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টস, যার মধ্যে অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন বা ডসুলেপিন বলে কিছু কিছু ওষুধ আছে। এই ওষুধগুলোর সাহায্যে হচ্ছে মাইগ্রেনের ব্যথার সাথে সাথে স্ট্রেস অ্যাংজাইটি কম হয় এবং হচ্ছে ঘুমটাও ভালো হয়। তো যেই ধরনের পেশেন্ট যাদের হচ্ছে ধরুন যারা অনেক দিন ধরে মাইগ্রেনে ভুগছে, যারা খুব ডিপ্রেসড, যাদের মনে অনেক রকম অ্যাংজাইটি দুশ্চিন্তা কাজ করছে, ঘুম হতে চায় না, তাদের জন্য হচ্ছে আমরা এই অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধগুলো প্রেফার করি। আর লাস্টলি আরেকটা প্রকৃতির ওষুধ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটার এক্সাম্পল হচ্ছে ফ্লুনারাজিন। এগুলো হচ্ছে ওই রক্তনালীর সংকোচন প্রশাসন, মানে কন্ট্রাক্টিলিটি যেটাকে বলে, রক্তনালীটা মানে এক্সপ্যান্ড করা, কন্ট্রাক্ট করা, এই জিনিসটাকে কন্ট্রোল করে। তো মোটামুটি এই ধরনের ওষুধ, 4টে ওষুধের ক্যাটেগরি হচ্ছে আমরা কমনলি দিয়ে থাকি। এছাড়াও মানে নতুন একদম আধুনিক তম যে চিকিৎসা, যেটা ওষুধ যেটা মার্কেটে এখন এসছে, ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল হয়েছে, সেটা হচ্ছে মোনোক্লোনাল অ্যান্টিবডি আছে কিছু কিছু ওষুধ, যেগুলো সিজিআরপি বলে একটা রসায়ন, যেটা আমাদের ব্রেনে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, সিজিআরপি। এটা এমন একটা রসায়ন যেটা হচ্ছে ব্রেনে মানে ব্যথা সংক্রান্ত সিগন্যাল পাঠায়। তো সেই সিগন্যালিং মলিকিউলটাকে হচ্ছে বা সেই মলিকিউলটা যে মানে সেলে যে রিসেপ্টরের ওপর কাজ করে, সেই জায়গাকে হচ্ছে ব্লক করে এই ওষুধগুলো। এরেনোম্যাব, গ্যালক্যানেজোম্যাব বলে কিছু কিছু ওষুধ আছে, যেগুলো মাইগ্রেনের জন্য খুবই এফেক্টিভ, এবং বলতে গেলে এগুলো মাইগ্রেনের যে রুট কজ যেটা, সেটাকে হচ্ছে অ্যাড্রেস করে। তো এই ক্যাটেগরির ওষুধও এখন আমাদের হাতে
নতুন একটা অপশান হিসেবে এসছে। স্যার, অনেক সময় আমাদের কাছে রোগীরা বলেন যে বিশেষ করে মহিলারা যে মাসিক চক্রের সাথে বা পিরিয়ডসের সাথে মাথা ব্যথাটা বাড়ে কমে, তো এটা সম্বন্ধে একটু যদি বলেন। ঠিক, এটা খুব কারেক্ট অবজারভেশন এবং এটা সত্যিই হয় কিছু কিছু ক্ষেত্রে। যেটা আমি বলছিলাম যে মাইগ্রেনের প্যাথোফিজিওলজিতে কিছু হরমোনাল ফ্যাক্টরসও আছে। তো পিরিয়ডসের টাইমে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় একদিন দুদিন আগের থেকে, এবং মানে যে কারণে হচ্ছে আমরা সবসময় পেশেন্টদেরকে বলি, পার্টিকুলারলি মহিলাদের, যে একটা ডায়েরি মেনটেন করতে, যে তার ব্যথাটা কোন কোন টাইমে হচ্ছে আদেও কোনো স্পেসিফিক টাইমের কোনো দিক আছে কি না। তো সেটা হচ্ছে তারা একটা ডায়েরি মেনটেন করতে আমরা বলি। তো যদি দেখা যায় যে কনসিস্টেন্টলি এরম প্রত্যেক মাসে পিরিয়ডসের এক দুদিন আগে বা ওই টাইমে ব্যথা খুব বাড়ছে, তো সেটাকে আমরা মেনস্ট্রুয়াল মাইগ্রেন বা ক্যাটামেনিয়াল মাইগ্রেন বলে থাকি। তো এটার জন্যে যে ওষুধ আমরা সাধারণত ইউজ করি, এর বাইরে গিয়েও কিছু হরমোনাল চিকিৎসা হয়, যেগুলো হচ্ছে মানে ব্যবহার করলে হচ্ছে তাদের মানে হেল্প হতে পারে আর কি। আর তাদেরকে অবভিয়াসলি ওই টাইমটাতে হচ্ছে আগের থেকে একটু মানে সচেতন থাকা, একটু ওয়ার্নিং দিয়ে রাখা যে এরকম একটা সিচুয়েশন হতে পারে, যে কারণে ওই যেগুলো এসওএস ওষুধ যেগুলো আমরা দিই বলে থাকি, সেগুলো হচ্ছে তাদের কাছে রাখতে, যাতে হওয়ার সাথে সাথেই হচ্ছে খেয়ে নিলে কমে যায়। এই ডায়েরিতে স্যার কি কি লিখে রাখবে মাথা ব্যথা সংক্রান্ত এই সমস্যার জন্য কি কি পয়েন্টগুলো লিখে রাখবে? হ্যাঁ, এক হচ্ছে যে মানে কত তারিখে ব্যথাটা হলো, ব্যথাটা ইয়ে হওয়া শুরু হওয়ার আগে কিছু পার্টিকুলার এরকম কিছু খেয়েছিলেন কিনা, বা কোনো পার্টিকুলার কাজ কিছু করেছিল কিনা, কোথাও ট্রাভেল করতে গেছিল কিনা, বা কোনো কিছু যেটা মানে স্বাভাবিকের বাইরে করেছিল কিনা, যার পরে এরকম মাথা ব্যথা স্টার্ট হয়েছে। এটা দিয়ে আমরা ট্রিগারগুলোকে একটু আইডেন্টিফাই করতে পারি। আর হচ্ছে মানে একই টাইমে মানে প্রত্যেক মাসে এরম ব্যথা হচ্ছে কিনা, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তার মানে এক্সপেক্টেড পিরিয়ডস যখন হয় তার মোটামুটি কতদিন আগে বা কতদিন পরে মাথা ব্যথাটা হচ্ছে। তো এগুলো একটু লিখে রাখলে, একটা ডকুমেন্টেশন থাকলে ডায়াগনোস করতে, চিকিৎসা করতে অনেকটাই সুবিধা হয়, এবং তাতে আলটিমেটলি রোগীরাই উপকৃত হয়। একদমই তাই স্যার। এবার আমাদের একটু বলুন যে এই মাইগ্রেন প্রিভেন্টিভ মেজারের জন্য জীবনযাত্রার মধ্যে কি কি পরিবর্তন দরকার? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবং মাইগ্রেন মানে এইসব জেনেটিক কারণ, এনভায়রনমেন্টাল কারণ মানে ছাড়াও লার্জলি এটা একটা লাইফস্টাইল রিলেটেড অসুখ। অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের জীবনযাপনের মানে ধরনের ওপর। তো ইউজুয়ালি যেগুলো আমরা বলে থাকি যা যা করতে বা না করতে, সেগুলো মোটামুটি মানে মাইগ্রেন ছাড়াও অন্যান্য অনেক রোগের জন্যই বা সব রোগের জন্যই এটা হচ্ছে উপযোগ্য। এক হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট হচ্ছে ইনটেক করা। ব্যালেন্সড ডায়েট বলতে যে ডায়েটে কোনো একটা পার্টিকুলার খাবার খালি খেয়ে গেলাম, যে খালি আমি মানে আভোকাডোই খেলাম, বা খালি আমি হচ্ছে কিয়া সিডসই খালি খেয়ে গেলাম, বা খালি হচ্ছে আমি প্রোটিনই খেয়ে যাচ্ছি, এই ধরনের জিনিস না। একটা ব্যালেন্সড হোলসাম ডায়েট, যাতে সব কিছু থাকবে পর্যাপ্ত পরিমাণে, যেখানে হচ্ছে অ্যাডিকুয়েট প্রোটিন থাকবে, যেখানে হচ্ছে গ্রিন ভেজিটেবলস থাকবে, যেখানে হচ্ছে ফল থাকবে, যেখানে কার্বোহাইড্রেটও থাকবে। ঠিক সব রকম খাদ্য নিয়েই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্সড হোলসাম একটা ডায়েট খাওয়া, এবং মানে সেই খাবারগুলো হচ্ছে হোল ফুড, অর্থাৎ ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার, নট জাঙ্ক ফুড বা যেগুলো হচ্ছে ডিপ তেলে ফ্রাই করা খাবার না। অল্প পরিমাণে তেল দিয়ে একদম মিনিমাল স্পাইস ইউজ করে হোলসাম বাড়িতে রান্না করা খাবার, প্রপার কুকিং মিডিয়ামে রান্না করা খাবার, এক ব্যালেন্স ডায়েট। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, দিনে অ্যাটলিস্ট মানে আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম বার করা। সেটা যে কোনো টাইমে হতে পারে, সেটা সকালে হতে পারে, সেটা দুপুরে হতে পারে, সেটা সন্ধেবেলায় হতে পারে। একটা টাইম বের করা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। সেটা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, সেটা হাঁটা হতে পারে, সেটা মানে জিমে গিয়ে ওজন তোলা হতে পারে, সেটা সাঁতার কাটা হতে পারে, যে কোনো। এছাড়া হচ্ছে মানে চেষ্টা করা যে যতটা সম্ভব হচ্ছে নিজেকে স্ট্রেস ফ্রি রাখা, নিজের মানসিক চাপ হচ্ছে যতটা সম্ভব হচ্ছে কম রাখা, সময় সময় হচ্ছে ফ্রিকুয়েন্টলি মানে মোটামুটি 2 মাস 2.5 মাসের ইন্টারভেলে হচ্ছে কাজ থেকে ছুটি নেওয়া, এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ঘুম, আনইন্টারাপ্টেড ঘুম, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা রাত্রিবেলায়। আর লাস্টলি যেটা আমরা মাইগ্রেন ছাড়াও অন্য সব রোগের ক্ষেত্রেই বলে থাকি, অ্যালকোহল এবং হচ্ছে তামাক এবং হচ্ছে মদ, এই দুটো জিনিস থেকে হচ্ছে স্ট্রিক্টলি দূরে থাকা।
ধন্যবাদ ডক্টর অম্লান কুসুম দত্ত স্যারকে এত তথ্যবহুল আলোচনার জন্য। তাহলে আজকের এই পডকাস্টে আমরা জানলাম মাইগ্রেন একটি নিউরোলজিক্যাল সমস্যা। ঘন ঘন মাথা ব্যথা হলে অবহেলা করবেন না, সঠিকভাবে জীবনযাত্রা করুন, ঘুমান, পর্যাপ্ত পরিমাণে জল খান এবং নিয়মিত ব্যায়াম চর্চা করুন। তার সাথে সাথে এরকম মাথা ব্যথা হতে গেলে হেডেক ডায়েরি মেনটেন করুন, সঠিক সময়ে ডাক্তারবাবুর কাছে যান এবং সঠিক ওষুধের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। আজকের এই পডকাস্টটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আবার আমরা আসব নতুন একটি পডকাস্ট নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।